হ্যাঁ, আমরা চলে আসি একটু পড়াশোনায়। ইউস্ট্রঙ্গিলয়েডস এই প্যারাসাইটটার নাম। হ্যাঁ, এই যে উপরে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। একটু লালচে, মানে এটাকে ফিতা কৃমি বলবা না কি কৃমি বলবা এটাকে? গোল কৃমি বলবো স্যার। এক্স্যাক্টলি, এটা হচ্ছে গোল কৃমি। এটা একটু লালচে লালচে দেখা যাচ্ছে, আবার কিছু অংশ আছে দেখছো একটু কমলা বা হলুদের মতো দেখা যাচ্ছে। যে অংশটা লালচে দেখা যাচ্ছে সেই অংশটা মিনিং হলো যে সে যে ব্লাডটা খাইছে সেই ব্লাডটা এখানে জমা আছে, হোস্ট থেকে যে ব্লাডটা খেয়ে ফেলছে সে এখানে জমা আছে। তোমরা টাকি মাছে ফ্রিকোয়েন্টলি এই প্যারাসাইটটা পাবা, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, টাকি মাছে এই প্যারাসাইটটা পাবা বডি ক্যাভিটিতে, এবং এটা কয়েল ফর্ম করে থাকবে, কয়েলের মতো পেঁচানো অবস্থায় থাকবে। ওখান থেকে ফরসেপ দিয়ে তুলে যখন স্লাইডের মধ্যে নিবা তখন দেখবা যে এরকম সাপের মাথার মধ্যে যেরকম নড়তেছে, এরকম নড়তেছে। হ্যাঁ, তো এই প্যারাসাইটটা কেউ বেশিরভাগই পাবে এইরকম কালার, পিঙ্কিশ বা এরকম রেডিশ কালার পাবে, আর হাতে গোনা কয়েকজন হয়তো পাবে সাদা। যেটা মিনিং হচ্ছে যে সে ব্লাড সাক করছে, ব্লাড খাইছে, এই কারণে সে লালচে কালারের। আর যে সাদা পাবে সে হচ্ছে যে হয়তো অনেকক্ষণ ধরে কোনো ব্লাড সে পায় নাই বা খায় নাই, মিনিংটা হবে এটাই। তো এটার একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড আছে, আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার, বোঝা যাচ্ছে। এটা হচ্ছে এইটা, আমি ছাত্র জীবনেও এই নেমাটোডটা পাইছি যখন তোমাদের মতো আমি লেভেল 2 তে ছিলাম। পরবর্তীতে যখন আমি টিচার হিসেবে জয়েন করলাম অন্য একটা ইনস্টিটিউশনে 2007-এ, তখন আমি পাইছি। আরেকটা ইনস্টিটিউশনে গেলাম যখন, ওখানে ফিশ প্যারাসাইটোলজি পড়ে থেকে ওটা সিলেটে, ওখানেও আমি পেয়েছি এটা। আবার এই যে এখানে যখন আমি আবার বাকিতে চলে আসলাম, এখানে যখন প্র্যাকটিক্যাল করাচ্ছি তখনও আমি এটা ফ্রিকোয়েন্টলি পাচ্ছি। এবং মজার কথা হচ্ছে যে অন্য প্যারাসাইট গুলো, বিশেষ করে লাইফ সাইকেল জাতির ইনডাইরেক্ট, এন্ডোপ্যারাসাইট, ডাইজেন, এই অন্য প্যারাসাইট গুলোর সংখ্যা কমে যাচ্ছে, বাট এই প্যারাসাইট গুলো সংখ্যা তো কমতেছে না, উল্টো নিশ্চিতভাবে এই প্যারাসাইট গুলো পাওয়া যাচ্ছে। তা আমার একটু মানে ইয়ে হয় আর কি, ইন্টারেস্ট জাগে যে এটা আসলে কোন স্পিসিসটা। হ্যাঁ, কারণ আমরা পড়ছি নেমাটোড গ্রুপ হিসেবে। হ্যাঁ, এর আগে আগামী দিন যেটা পড়াবো আমাদেরকে ডক্টর কীর্তনিয়া স্যার এটা পড়েছেন, নেমাটোড যেমন ক্যামেলেনাস ল্যাকাস্ট্রিস এটি পড়িয়েছেন। কিন্তু পড়া থেকে দেখলাম যে ক্যামেলেনাসের সাথে এটা মিলে না, আমরা যে প্যারাসাইটটা পাচ্ছি। তাহলে এটা কোন প্যারাসাইট? তখন স্বাভাবিকভাবে আমার একটু মানে ইন্টারেস্ট জাগে যে এটা এরকম মানে দিনের পর দিন পড়ে যাচ্ছে, তো এটা একটু জানা দরকার এটা কোন প্যারাসাইট। তো আমার একটা এমএস, আমি সাধারণত ব্যাকটেরিয়া নিয়ে কাজ করি নিজেও করি, আমাদের ছাত্রদেরকেও ব্যাকটেরিয়া নিয়ে কাজ দিই আর কি, এমএস এর ছাত্রদেরকে। তো এই প্যারাসাইট এটার বেলায় আমি একটু চিন্তা করলাম যে আমার একটা স্টুডেন্ট প্যারাসাইটের উপর কাজ করুক, মাস্টার্স স্টুডেন্ট। তো সে মাস্টার্সে এই প্যারাসাইট নিয়ে কাজ করে এবং টাকি মাছের এই নেমাটোডের উপর, এবং সে খুব সুন্দরভাবে তার এমএস এর কাজটা করেছে। আমরা এটাকে প্রথমে মরফোলজিক্যালি আইডেন্টিফাই করছি বিভিন্ন ডকুমেন্ট দেখে। মরফোলজিক্যালি আইডেন্টিফাই করার পর তারপরে আমরা মলিকুলার আইডেন্টিফিকেশনে নিয়েছি। মলিকুলার আইডেন্টিফিকেশনে যাওয়ার পর আমরা জেনেছি যে আমাদের টাকি মাছ থেকে যে প্যারাসাইটটা, যে নেমাটোডটা হরদম আমরা পাচ্ছি, এটা আসলে ক্যামেলেনাস না। ক্যামেলেনাস আমি আগেই বুঝছিলাম যে ওটা ক্যামেলেনাস না, কারণ মরফোলজিক্যালি মিল নেই। এইটার নাম হচ্ছে, জেনাস নেম হচ্ছে ইউস্ট্রঙ্গিলয়েডস স্পিসিস। তা আমরা, ও তো মাস্টার্সের প্রথম ছাত্র ছিল প্যারাসাইটের উপরে, তো সে জেনাস পর্যন্ত আইডেন্টিফাই করে দিয়ে গেছে, মলিকুলার আইডেন্টিফিকেশন পর্যন্ত। এরপরে আরেকজন স্টুডেন্টকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, কিন্তু করোনার জন্য আবার আটকে গেছে। হোপফুলি আবার আমরা শুরু করব। আমরা স্পিসিস আইডেন্টিফাই করব, ইউস্ট্রঙ্গিলয়েডস এর কোন স্পিসিসটা এটা পাওয়া যাচ্ছে, এবং মলিকুলার টেকনোলজিতে পিসিআর এক্সামিনেশনের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করব। তবে সাবকন্টিনেন্টে এই প্যারাসাইটটা ইউস্ট্রঙ্গিলয়েডস স্পিসিস, এই জেনাসের অধীনে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই তিনটা স্পিসিস সাধারণত পাওয়া গেছে আর কি, যেমন ইউস্ট্রঙ্গিলয়েডস, ইগনোটাস,
ইউস্ট্রঙ্গিলাইডস, তারপর টিউবিফেক্স এবং ইউস্ট্রঙ্গিলাইডস এক্সাইসাস। আমরা এখন দেখবো যে আমাদের স্পিসিস আসলে কোনটা। এই কারণে একটা ইয়ার রাউন্ড স্টাডিও হচ্ছিল, কিন্তু বাই দিস টাইম করোনার কারণে যে স্টাডি করছিল সে অলরেডি মানে এখান থেকে চলে গেছে। আবার হয়তো সে আসবে, তখন শুরু করবো কাজটা। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এবং এই প্যারাসাইটটাকে কমনলি বলা হয় যে বিগ রেড ওয়ার্ম। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে জি স্যার। জি স্যার। বিগ রেড ওয়ার্ম, বিগ রেড ওয়ার্ম। তো বলতে পারো যে স্যার এটা বিগ আর কত বড় বিগ? আমি বলবো যে 2 থেকে 2.5 ইঞ্চি, হ্যাঁ 3 ইঞ্চিও না, বড় জোর এদের থেকে 2.5 ইঞ্চি মতো হয়ে থাকে এটা। তো আসলে এটা অনেক বড় নেমাটোড হিসেবে। তার কারণ হচ্ছে আমি একদিন কথা বলতেছিলাম, আমি যখন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ছিলাম ওই সময় প্রক্টর স্যার ছিলেন ডক্টর আতিকুর রহমান, এগ্রিকালচার প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টের উনি প্রক্টর ছিলেন। তোমরা মনে হয় কেবল তখন ইউনিভার্সিটিতে এন্ট্রি করো 2018 সালের দিকে। তো উনি একদিন কথা বলতে বলতে বললো যে উনি নেমাটোডের উপরে কাজ করেছেন। তো ওনাদের প্ল্যান্টের নেমাটোড নাকি খুব সামান্য, 1 মিলিমিটার থেকে 1 সেন্টিমিটারের মধ্যে নাকি হয়ে থাকে। তাই আমি বললাম স্যার বলেন কি, আমাদের নেমাটোড তো এই প্ল্যান্টের নেমাটোডের থেকে অনেক বড়, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পর্যন্ত হতে পারে। তাহলে এত বড় নেমাটোড আছে নাকি? আচ্ছা চলেন আমার ল্যাবে চলেন, দেখাচ্ছি কত বড় নেমাটোড আছে। সো প্ল্যান্টের নেমাটোড একরকম, এনিম্যালের নেমাটোড একরকম, আমাদের ফিশের নেমাটোড এটিও আরেক রকম। তো এই কারণে প্ল্যান্টের নেমাটোডের সাথে আমাদের ফিশের নেমাটোড মিলবে না, এই হিসেবে আমাদের এটা যথেষ্ট বড়, তাই এটা নাম হচ্ছে বিগ রেড ওয়ান। এবং এই নেমাটোডটা জুনোটিক ইম্পর্টেন্স আছে, ইভেন হিউম্যানের মধ্যে আসতে পারে। এটা কিন্তু জানা ছিল না আমাদের। ওই স্টাডিটা করতে গিয়ে তারপর ব্যাকগ্রাউন্ড অনেক কিছু পড়াশোনা করে আমরা পরে জানছি যে এটা একটা জুনোটিক ইম্পর্টেন্স আছে এই প্যারাসাইটটা, এবং এটা খুব সহজে ফিশ থেকে অ্যাকোয়াটিক বার্ডস অর ইভেন হিউম্যান বিং এ চলে আসতে পারে। হিউম্যান বিং এ আসলে ওই অপারেশন করে তারপর বের করতে হবে। এই হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমি মানে খুবই প্লিজড এটা ইয়ে করে আমরা একটা গবেষণাপত্র পাবলিশ করেছি এটার উপরে। কারণ আমার একটা মনে খোরাক ছিল যে আসলে এই প্যারাসাইটটা কি। কারণ বেসিক্যালি আমি ব্যাকটেরিয়ার উপর আমি স্পেশালিস্ট, প্যারাসাইট নিয়ে খুব বেশি কাজ করি নাই। আমার এমএসসি স্টুডেন্টকে দিয়ে কাজটা করেছি, এবং আমি আরো সামনে অগ্রসর হতে ইচ্ছুক, হয়তো ইনশাল্লাহ আবার শুরু করব কাজ। এবার আমরা স্পেসিস আইডেন্টিফিকেশনের দিকে কাজ করব। এমন হতে পারে যে এই 3টা স্পেসিস নাও থাকতে পারে, ইউস্ট্রঙ্গিলাইডস এর বাংলাদেশের জন্য নতুন একটা স্পেসিস হতে পারে, সেটা যদি আমরা বের করতে পারি আমরা ফার্স্ট রিপোর্ট করতে পারবো আর কি। তো এখন এই নেমাটোডটা দেখতে যে যথেষ্ট বড় এবং রেড লার্জ, এবং এর ক্যারেক্টার হচ্ছে এর কোনো পোস্টেরিয়র সাকার থাকে না, এবং এটা হিউজ মর্টালিটি সৃষ্টি করে থাকে বার্ডস এর মধ্যে, অ্যাকোয়াটিক বার্ডস এর মধ্যে। যে আমাদের ওয়েডিং বার্ডস আছে, এগ্রেটস আছে, এগুলো বিভিন্ন ধরনের ওয়েডিং বার্ড যারা কিনা অ্যাকোয়াটিক বার্ড হিসেবে পরিচিত। এই ওয়েডিং বার্ড গুলোর মানে এই বার্ড গুলোর ম্যাসিভ মর্টালিটি সৃষ্টি করতে পারে। এবং আমাদের বাংলাদেশে চান্না পাংটাটাসের মধ্যে এই প্যারাসাইটটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। আমার তোমাদের 2 বছর আগে সিনিয়র কোন এক ছাত্র মনে বের করছিল একটা মাছ থেকে, টাকি মাছ থেকে 25টা না 26টা বের করছিল এই প্যারাসাইট। হ্যাঁ, পুরো বডি ক্যাভিটি জুড়েই এই প্যারাসাইটটা বিদ্যমান। আর এটা আগে বলছি এরকম না, কয়েলের মতো এরকম পেঁচানো অবস্থায় বডি ক্যাভিটির মধ্যে অবস্থান করে। তো এটার বেলায় ভাইবার একটা উত্তর হচ্ছে এই প্যারাসাইটটা কোথায় থাকে? এটা লিভারে থাকে না, এটা কিডনিতে থাকে না, এটা বডি ক্যাভিটিতে। বডি ক্যাভিটিতে থাকছে। গুড। এই যে এই ছবিগুলো, এগুলো ওই আমার ছাত্র যে কাজ করছে ওর থিসিস থেকে নেওয়া এই ছবিগুলো। হ্যাঁ, এই প্যারাসাইটের বডিটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল এবং স্লেন্ডার। হ্যাঁ, সাইজ মিডিয়াম টু লার্জ, অর্থাৎ 1.5 থেকে 2.5 ইঞ্চি হতে পারে। তারপর এই যে এটা হচ্ছে সেফালিক এক্সট্রিমিটি, এই রিজনটা কাটা 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 একটা সাইডে মনে হচ্ছে। এটা হচ্ছে ল্যাবিয়াল, 12টা ল্যাবিয়াল প্যাপিলি আছে এখানে। 2 সার্কেল করে 6টা প্যাপিলি
প্রত্যেক সার্কেলে আছে। একটু হোল্ড করো দেখি, আজকে খালি বারবার আমার কাছে ফোন আসবে ওইটা কারণে। আচ্ছা, এরপর হচ্ছে এর লেয়ারটা হচ্ছে কিউটিকল লেয়ার। নেমাটোডের কি স্কিনটা শক্ত হওয়ার কথা নাকি নরম হওয়ার কথা, কি মনে হয় তোমাদের দেখে? নরম। খুবই নরম। নরম হওয়ার কথা আছে। এবং এতই নরম যে এদেরকে যে 10% ফরমালিনের মধ্যে প্রিজার্ভ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এদেরকে 70% ইথানলের মধ্যে প্রিজার্ভ করতে হয়। তো প্রথমে এটা তো আমাদের জন্য নতুন স্টাডি ছিল, আমরা প্রথমে 10% ফরমালিনের মধ্যে এদেরকে প্রিজার্ভ করা শুরু করছিলাম। পরে দেখি এমন শ্রিঙ্কেজ হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, মাইক্রোস্কোপের নিচে ভালো করে দেখা যায় না। পরে আমরা ওটা চেঞ্জ করে 70% ইথানলের মধ্যে এদেরকে স্টোর করে রেখে তারপরে আমরা এক্সামিনেশন গুলো করতে পারতেছিলাম। এদের এসোফেগাস যথেষ্ট লম্বা, এই যে এটুকু অংশ হচ্ছে এসোফেগাস, এবং ইন্টেস্টাইনটাও লম্বা। আর এখান থেকে শুরু হয়েছে ইন্টেস্টাইন, এই পর্যন্ত এসোফেগাস, এখান থেকে ইন্টেস্টাইন, এবং এটা হচ্ছে এসোফেগাস ইন্টেস্টাইনের জাংশন এরিয়াটা। এই হচ্ছে তোমার প্যারাসাইটটা। তোমরা যখন কাটাকাটি করবে তখন দেখবে যে বডি ক্যাভিটির মধ্যে এরকম, এখানে দেখা যাচ্ছে যে কয়েলের মতো পেঁচানো আছে যে প্যারাসাইট গুলো। জি স্যার। জি স্যার। এগুলো সব হচ্ছে জীবিত প্যারাসাইট, একটা মেমব্রেন দিয়ে কয়েলের মতো পেঁচানো থাকে, এই যে এগুলো, ঠিক আছে? অনেকগুলো, এগুলো যা দেখতেছি সবগুলো এই প্যারাসাইট, এবং এটা চান্না পাঙ্কটাসের মতো। তোমরাও পাবে এরকম, কেউ একটা দুটো পাবে, কেউ হয়তো 10-15টা পাবে। স্যার, চান্না পাংটাটা কি ডেফিনিটিভ হোস্ট? আসতেছি আমরা, যে লাইফ সাইকেলে আসতেছি। হ্যাঁ, তো এরকম পেঁচায় থাকে, তো এদেরকে অ্যালকোহলে রেখে মরে যাওয়ার পর অ্যালকোহলে রেখে তারপর আস্তে আস্তে এইভাবে করে এদেরকে সোজা করে নিতে হয়। সোজা করে নিয়ে এদেরকে তারপর মাইক্রোস্কোপ হার্মাফ্রোডাইট সেপারেট স্যার। গুড, এটা সেক্সি সেপারেটেড, এবং মেলটা আকারে বলো না ফিমেল ফিমেল আকারে বলো। হ্যাঁ, আর মেলটার শেষের দিকে অংশটা একটু কার্ভ থাকে, পেঁচানো থাকে, এবং ওই কার্ভ দেখে মেল এবং ফিমেলকে আইডেন্টিফাই করা যায়। আর থাকে পিনিয়াল সিটি, সেটা মেলের মধ্যে থাকে, ফিমেলে অ্যাবসেন্ট থাকে। তো আমরা একটু লাইফ সাইকেলটার দিকে আসি দেখি। এই হচ্ছে এর সংক্ষেপে লাইফ সাইকেল এটা। তো ইউস্ট্রঙ্গুলয়েডস স্পিসিস, এই স্পিসিসটার ফাইনাল হোস্ট হচ্ছে বার্ড। ইন্টারমিডিয়েট হোস্টস, ওরা হচ্ছে অলিগোক্রিডস মানে কেঁচো, ফিশ, অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস ইত্যাদি ইত্যাদি। তো অ্যাকোয়াটিক বার্ডস হচ্ছে এটা ফাইনাল হোস্ট। কিন্তু ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে এরা বিভিন্ন ধরনের কেঁচো থাকতে পারে, ফিশ থাকতে পারে, অ্যাম্ফিবিয়ান থাকতে পারে, রেপটাইল থাকতে পারে, যে কোনোটাই থাকতে পারে। অবশ্যই এর মধ্যে কিছু ফার্স্ট ইন্টারমিডিয়েট হোস্ট, সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্ট, হ্যাঁ এরকম আছে। তোমরা এই যে লাইফ সাইকেলটা দেখে ক্লিয়ার হতে পারবা। ধরো বার্ডের মধ্যে যেহেতু ফাইনাল হোস্ট, এর সেক্সুয়াল ম্যাচুরিটিটাও ঘটে, এবং এই বার্ডের মধ্যেই প্যারাসাইটটা ডিম পারে। হ্যাঁ,
তো প্যারাসাইটটা যখন ডিম পারে, অ্যাকোয়াটিক বার্ডস, সে অ্যাকোয়াটিক এরিয়ার দিকে যখন এসে মাছ খেতে আসে, তখন বার্ডের ফিসিসের সাথে এই যে ডিমগুলো, প্যারাসাইটের ডিমগুলো এই জলজ এনভায়রনমেন্টে, তোমার বিল বা এই ধারে, বিলের ধারে এগুলোকে হয়তো ডিমগুলো পড়ে যায়। এখন এই যে ডিমগুলো বাইরে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে পড়ে গেল, এখন ছোট্ট ছোট্ট পানির আশপাশে থাকে যে কেঁচো জাতীয় অলিগোকিডস গুলো আছে, ওরা এই ডিমগুলোকে খেয়ে ফেলে। বুঝতে পারছো? জি এই স্যার। কেঁচো এই ডিমগুলো খেয়ে এবং ডিমগুলোকে খেয়ে ফেলার পর এর মধ্যে এই প্যারাসাইটের লার্ভাল ডেভেলপমেন্টটা শুরু হয়। এবং তোমাদের জন্য একটা খুশির খবর হচ্ছে যে অন্যান্য মানে এগুলোর ক্ষেত্রে, প্যারাসাইট গুলোর ক্ষেত্রে লার্ভাল ডেভেলপমেন্টাল স্টেজ গুলো আলাদা আলাদা নাম আছে না? জি স্যার। জি স্যার। এই ক্ষেত্রে কোনো নতুন নাম পড়তে হবে না, L1, L2, L3, L4 এভাবে করি। অর্থাৎ লার্ভাল স্টেজ 1, লার্ভাল স্টেজ 2, লার্ভাল স্টেজ 3, লার্ভাল স্টেজ 4 এভাবে করেই মানে L1, L2, L3, L4 এভাবে করে বললেই চলবে। নেমাটোডের ক্ষেত্রে এই জিনিসটা একটু সহজ আর কি। তো ফার্স্ট ইন্টারমিডিয়েট হোস্ট তাহলে কে এখানে? স্যার কেঁচো। কেঁচো। একটু প্লিজ। হেড হওয়া অনেক জ্বালা, বুঝছো? এত মানে ফোন আর এত কাজ করতে হয়, খুব জ্বালা। শান্তি মতো কোনো কাজ করা যায়। যাই হোক, ফার্স্ট ইন্টারমিডিয়েট হচ্ছে কেঁচো। এখন এই কেঁচোগুলোকে যখন স্মল ফিশ খেয়ে ফেলে, স্মল ফিশ বলতে টাকিটাও স্মল ফিশের মধ্যে, অথবা বিভিন্ন ধরনের মিনোস জাতীয় মাছগুলো আছে, এরা যখন খেয়ে ফেলে তখন স্মল ফিশ গুলো এই কেঁচোকে খেয়ে ফেলার পর এরা কি হোস্টে পরিণত হতে পারে? সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্ট। সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্ট। তো এখন এটা যেহেতু বায়োলজিক্যাল এজেন্ট, লাইফ সাইকেলটা যে কোনো ভাবে পরিচালিত হতে পারে। বকের ফিসিসের সাথে যে ডিমটা আসলো সেটাকে অলিগোকিডস খেয়ে ফেললো, অলিগোকিডসকে খেয়ে ফেললো ছোট ফিশ। সেটা আমার ধারণা এই টাকি জাতীয় মাছগুলো যেগুলো আছে এগুলোই এই অলিগোকিডস বা কেঁচোকে, হ্যাঁ, এগুলো খুব মজা করে খেয়ে ফেলে অন্যান্য খাবারের সাথে। এবং জি কেঁচোকে স্যার। যখন খেয়ে ফেলে তখন কেঁচোর মধ্যে থেকে এই টাকি মাছের মধ্যে প্যারাসাইটটা চলে আসে। কিন্তু লাইফ সাইকেল কিন্তু এখানে শেষ না। এই সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্টকে এটা দুই ভাবে লাইফ সাইকেলটা পরিচালিত হতে পারে। সরাসরি এই মিনোস বা চান্না এই জাতীয় মাছগুলোকে যদি আবার এই বক খেয়ে ফেলে, বক বলতে যে অ্যাকোয়াটিক বার্ডস, তাহলে এই মানে প্যারাসাইটটা সরাসরি এই ফাইনাল হোস্টের মধ্যে চলে যায়। তখন এই ফার্স্ট ইন্টারমিডিয়েট হোস্ট, সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্ট এবং ফাইনাল হোস্ট বার্ড এভাবে হয়ে যায়। এটা খুব ইজি ওয়ে। আর যদি এদেরকে ওই যে মানে এই মিনোস বা ছোট মাছগুলোকে যদি অ্যাকোয়াটিক বার্ডস না খেয়ে ফেলে, অন্য কোনো বড় মাছ খেয়ে ফেলে, অথবা ব্যাং খেয়ে ফেলে, অথবা সাপ মাছগুলোকে যদি খেয়ে ফেলে, তাহলে এরা ওই মানে পরবর্তী হোস্ট হিসেবে পরিচিত হয়। তবে এখানে একটা ব্যাপার আছে, এই হোস্ট গুলোকে আমরা একটা অন্য নাম বলবো, প্যারাটেনিক হোস্ট। প্যারাটেনিক হোস্ট। এই প্যারাটেনিক হোস্টের ব্যাপার হচ্ছে যে এর মধ্যে প্যারাসাইট শুধুমাত্র এই হোস্টগুলো শুধুমাত্র প্যারাসাইটের ক্যারিয়ার হিসেবে ইউজ হবে। অর্থাৎ প্যারাসাইট দীর্ঘ সময় এদের মধ্যে থেকে নারিশমেন্টও পাবে না, আর দীর্ঘ সময় এদের উপর ডিপেন্ডও করবে না। এরা শুধুমাত্র
ট্রান্সপোর্টার হিসেবে ইউজ হবে। হ্যাঁ, বলতে পারো স্যার ভেক্টর, কিন্তু ভেক্টর হচ্ছে আলাদা জিনিস। শুধুমাত্র অল্প সময় ট্রান্সপোর্টার হিসেবে ইউজ হবে বলেই এই হোস্টগুলোকে বলা হবে প্যারাটেনিক হোস্ট। তার কারণ হচ্ছে এটা মির্জা ভাই, আমি ইয়েতে আছি, চেম্বারে আছি, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, চেম্বারে আছি, ক্লাস নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। তো এই যে প্যারাটেনিক হোস্ট যে আছে, একে যদি অ্যাকোয়াটিক এই বার্ডস গুলো খেয়ে ফেলে, দেখো এখানে কিন্তু অ্যাকোয়াটিক বার্ডসই খাচ্ছে, এখানেও খাচ্ছিল অ্যাকোয়াটিক বার্ডস, এখানেও অ্যাকোয়াটিক বার্ডস খাচ্ছে। মানে ডিফারেন্সটা হলো এখানে সরাসরি সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্টকে খেয়ে ফেলতেছে, আর এই ক্ষেত্রে অ্যাকোয়াটিক বার্ডস সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্টকে না খেয়ে সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্টকে যে প্যারাটেনিক হোস্টগুলো খেয়ে ফেলতেছে, ওই প্যারাটেনিক হোস্টকে এই অ্যাকোয়াটিক বার্ডস খেয়ে ফেলতেছে। কিন্তু এটুকু ডেফিনেট যে অ্যাকোয়াটিক বার্ডস হচ্ছে এদের ফাইনাল হোস্ট। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Yes, জি, sir. sir. জি স্যার। তাহলে খুব কি কঠিন লাগলো লাইফ সাইকেলটা? না স্যার। No, sir. ইজি। যে Sir. ফার্স্ট ইন্টারমিডিয়েট হোস্ট অলিগোকিডস বা কেঁচো জাতীয় প্রাণীগুলো, সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে ছোট মাছ, মিনস বা টাকি এই জাতীয় মাছ। এই মাছগুলোকে যখন সরাসরি অ্যাকোয়াটিক বার্ডস খেয়ে ফেলে, তখন অ্যাকোয়াটিক বার্ডস ফাইনাল হোস্ট হিসেবে কাজ করে, এবং আবার অ্যাকোয়াটিক বার্ডস এর ফিসিস থেকে এই ডিমগুলো এনভায়রনমেন্টে চলে আসে। এইভাবে লাইফ সাইকেলটা ঘুরতে থাকে। বাট যদি এই ছোট মাছগুলোকে অ্যাকোয়াটিক বার্ডস না খেয়ে ফেলে, এদেরকে যদি সাপ, ব্যাং, টিকটিকি, হ্যাঁ টিকটিকি তো আর খাবে না, সরি, সাপ, ব্যাং, বড় মাছ, এরা যদি খেয়ে ফেলে, এবং এই যে দেখো এটা এই বকটা, সে কিন্তু সাপই খাচ্ছে, এটা কিন্তু কেঁচো খাচ্ছে না। সে ছোট ছোট সাপের বাচ্চা খেয়ে ফেলতেছে। এবং ব্যাঙও যদি খেয়ে ফেলে অথবা এই মাছকে যদি খেয়ে ফেলে, তাহলে এই মাছের মধ্যে অবস্থানকারী এই প্যারাসাইটটা সরাসরি এই এর ইন্টেস্টাইনে চলে যাবে আর কি, অ্যাকোয়াটিক বার্ডসের। সেক্ষেত্রে অল্প সময়ের জন্য এই হোস্টগুলোকে ট্রান্সপোর্টার হিসেবে ইউজ করবে, এবং এইগুলোকে বলা হবে প্যারাটেনিক হোস্ট। আর এই অ্যাকোয়াটিক বার্ডস যেটা পুরো ফাইনাল হোস্ট থেকে যাবে। এবং এই কারণেই ইন্টারমিডিয়েট হোস্টস বলে আমি লিখে দিয়েছি অলিগোকিডস, অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, ফিশ, সবগুলোই হচ্ছে এক্ষেত্রে ইন্টারমিডিয়েট হোস্ট। কেউ বা ফার্স্ট ইন্টারমিডিয়েট হোস্ট, কেউ সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্ট, কেউ বা প্যারাটেনিক হোস্ট, এর মধ্যে অবস্থান করতেছে। স্যার সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্ট এর ক্ষেত্রে না থাকলেও সমস্যা নাই স্যার নাকি? না, সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্ট যদি না থাকে তাহলে তো সমস্যা আছে। ধরো স্যার যদি তুমি ডিরেক্ট দাঁড়াও, তুমি তোমার এখন বয়স কত? 23 বছর স্যার অ্যারাউন্ড, তাই না? আর তোমার যদি সিরিলাক খেতে দেওয়া হয় কেমন হবে? না স্যার তা কেন? তাই না? হবে কি? হবে না। আর ভেক্টর আর এই প্যারাটোনিক হোস্টের মধ্যে স্যার পার্থক্যটা কি তাহলে? ভেক্টর হচ্ছে ভেক্টরও ক্যারিয়ার, প্যারাটেনিক হোস্টও ক্যারিয়ার। হ্যাঁ, কিন্তু প্যারাটেনিক হোস্টের মধ্যে থেকে এই মানে প্যারাসাইটটা খুব বেশি সময় এখানে থাকবে না, এবং ওর নারিশমেন্ট বা বেঁচে থাকার জন্য যে অবলম্বনগুলো থাকবে সেটা খুব বেশি সময় ধরে সে পাবে না। হ্যাঁ, বাট ভেক্টর সেক্ষেত্রে শুধু ক্যারি করবে না, প্যারাসাইটকে বেঁচে থাকার জন্য যে নারিশমেন্ট সেটাও কিছু সময় সে পাবে। প্যারাটেনিক হোস্ট এটা স্বল্পকালীন হোস্ট আর কি। স্যার তাহলে ইন্টারমিডিয়েট হোস্টের সাথে ভেক্টরের পার্থক্য কি স্যার? সেটা তুমি বলো। ভেক্টর হচ্ছে ক্যারিয়ার, মশা, ঠিক আছে, প্লাজমোডিয়াম ভাইভাক্সের ক্যারিয়ার ভেক্টর। সে একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিসের মধ্যে ট্রান্সফার করার জন্য দায়ী সে। এটাও ঠিক একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করার জন্য দায়ী, বাট ওরা তোমার মানে পার্থক্য ক্যারিয়ার আর কিছুই না। ঠিক আছে, পার্থক্য হচ্ছে ক্যারিয়ার। এবং ভেক্টরকে সবসময় যে ভেক্টর ছাড়া যে লাইফ সাইকেল হবে না এটা বলা মুশকিল, বাট ভেক্টর
ভেরি মাচ ইম্পর্টেন্ট। বাট এই ইন্টারমিডিয়েট হোস্টগুলো এরা লাইফ সাইকেল লাগবেই, মানে লাইফ সাইকেল কমপ্লিট হতে এদের প্রেজেন্সটা লাগবেই। যেমন বলতেছি যে একটু আগে বলছি, যেমন আমি এই প্যারাসাইটটাকে পাচ্ছি কিন্তু ডাইজিনিয়ান প্যারাসাইটটাকে পাচ্ছি না। আমার ধারণা যে ডাইজিনিয়ান প্যারাসাইটের জন্য যে লাইফ সাইকেলের যে ফার্স্ট ইন্টারমিডিয়েট হোস্ট দরকার, শামুক স্নেইল পপুলেশনের তোমার ক্রমাগত ডিগ্রেডেশনের কারণে ওই ডাইজেনিয়ান প্যারাসাইটটা ফিশে ওভাবে লিভার ফ্লুক বা এই জাতীয় ফ্লুকগুলো খুব কম পাওয়া যাচ্ছে। স্নেইল পপুলেশনের হিউজ ডিগ্রেডেশন হয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড কেঁচো পপুলেশনে কিন্তু খুব বেশি ডিগ্রেডেশন হয় নাই, বা হলেও এখনো পর্যাপ্ত পরিমাণে আছে, যার কারণে এই প্যারাসাইটটাকে আমরা এখনো মাছের মধ্যে খুব সুন্দরভাবে পেয়ে থাকি। স্যার এই লাইফ সাইকেলটা সম্পূর্ণ হতে তাও কতদিন সময় লাগতে পারে? এটা বলা মুশকিল। ঠিক আছে, স্যার তাও সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্টে সে কতদিন থাকতে পারে? সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্টে কতদিন থাকতে পারে তা হচ্ছে, এখন সাপোজ তুমি মাছ মারতে গিয়ে এটা ধরে ফেললা, তাহলে সে সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্টের মধ্যে ছিল কিন্তু ফাইনাল হোস্ট পর্যন্ত পৌঁছাতে পারলো না। ঠিক এটা যেমন একটা জিনিস, ঠিক তেমনি সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্টকে সে যতদিন পর্যন্ত এই যে ফাইনাল হোস্ট অথবা প্যারাটেনিক হোস্ট খেয়ে না ফেলতেছে ততদিন পর্যন্ত সে এখানে অবস্থান করবে। স্যার এক্ষেত্রে কি আমাদের অ্যাকোয়াকালচারের ফিশ গুলা কি এতে এফেক্টেড হতে পারে? অ্যাকোয়াকালচারের যেসব স্পিসিস লম্বা সময় চাষ করা হয় সেগুলো এফেক্টেড হতে পারে, আর যেগুলো 3-4 মাসের মধ্যে করে সেগুলো মনে হয় এফেক্টেড হবে না। ইনফ্যাক্ট অ্যাকোয়াকালচারের ফিশের মধ্যে এখন পর্যন্ত শুধুমাত্র প্যারাসাইট গুলো বেশি পাওয়া যায়, ওই যে এক্সটার্নাল প্যারাসাইট গুলো বেশি পাওয়া যায়, মাছের উকুন, তারপরে এই যে ইকথিওথিরিয়াস মাল্টিফিলিস, হ্যাঁ আরগুলাস টাইপস না? হ্যাঁ, আর আরগুলাস, এরগাসিলাস না, ওই যে তারপরে লার্নিয়া, এগুলো পাওয়া যায় বেশি। এগুলো যেহেতু লম্বা সময় রাখা হয় না অ্যাকোয়াকালচারের ফিশ গুলো, 4-5 মাস বড় জোর, এগুলো খুব বেশি পাওয়া যায় না। আচ্ছা, আমরা একটু অন্য সাইডে স্যার মাছ ধরা হ্যাঁ বলো। বেইট হিসেবে যখন কেঁচো ব্যবহার করা হয় ওগুলো তো মাটিতে থাকে স্যার, ওগুলো তো একুয়াটিক ওয়াটার বডির পাশে থাকেও না স্যার, হ্যাঁ, তখন ওইটা তো কেঁচো এফেক্ট করতে পারে না। ছাড়াও অলিগোকিডস বলছে, কিন্তু অনলি কেঁচোর কথা আর্থওয়ার্ম কিন্তু বলা হয় না, অলিগোকিডস। জি স্যার। হ্যাঁ, and related to aquatic region. ওকে, এখন এটা আসলে বুঝি নাই স্যার। প্যারাটেনিক যে হোস্টের ভিতরে যে ইয়াটা যায়, প্যারাসাইটটা লার্ভার স্টেজটা যায়, এখানে তো থার্ড স্টেজ যায়, এখানেও কি কুণ্ডলী আকারেই থাকে, পেঁচিয়ে গোলাকারে? এইটা বলতে পারবো না। আমি কেবল এটা নিয়ে কাজ করা শুরু করছি, মাঝ পর্যন্ত গেছি। হ্যাঁ, কিছুদিন আগে একটু বলে ঠিক করলাম যে নাটোরের ওদিকে একটা বিলের উপরে কাজ করব, ওখানে দরকার হলে পারমিশন নিয়ে 2-একটা বকটক মারবো, বকটক মেরে দেখবো যে বকের মধ্যে কি অবস্থায় আছে। হ্যাঁ, কিন্তু হয়তো ওখানে কিছু ব্যাং ট্যাংও করতে পারি, কিন্তু ওটা না, ব্যাং সাপ এগুলো ওপেন না করলে বুঝতে পারবে না যে কি অবস্থার মধ্যে আছে। বুঝতে পারছো? লম্বা সময় দরকার এটা। স্যার আচ্ছা, এখন মাছের মধ্যে কোন কোন স্পিসিস এফেক্টেড হতে পারে, এটা জানি কি লেখছি আমি, এটার জন্য পড়তে পারতেছি না। উপরে কি লেখা, এই যে পার্পল কালারে, এটা কি লেখছি আমি, এই যে ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আমি এই যে জুমের এই ইয়েগুলোর জন্য আইকনগুলোর জন্য দেখতে পাচ্ছিলাম না। ডিস্ট্রিবিউশন থ্রুআউট দ্য ওয়ার্ল্ড এটা ডিস্ট্রিবিউটেড, এবং আমেরিকার মধ্যে এই 2টা স্পিসিস পাওয়া যায়। আর তোমাদেরকে যে 3টা স্পিসিসের কথা বললাম, ওটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেও এই 3টা স্পিসিস দেখা দিয়েছে। বাট আমার বাংলাদেশে কোন স্পিসিস আছে এইটা ইনশাআল্লাহ এই যে নেক্সট যে ছাত্র বা ছাত্রীটা যে এটা নিয়ে এমএস ডিগ্রি করবে ওই সময় আমরা জানতে পারবো। আমি প্রস্তুতি নিয়ে রাখছি, তখন আমি রিপোর্ট করতে পারবো যে এই স্পিসিসটা বাংলাদেশে এখন অ্যাভেলেবল। আর সাধারণত এই প্যারাসাইটটা পাওয়া যায় যেখানে অ্যাকোয়াটিক বার্ডস অনেক বেশি পরিমাণে থাকে, সেই জায়গায় প্যারাসাইটটাও বেশি। হ্যাঁ, আর অর্থাৎ বার্ডস যে অ্যাকোয়াটিক রিজনের আশপাশে বার্ডস এর স্যাংচুয়ারি আছে
বা বার্ডস বেশি ঘোরাঘুরি করে, সেইখানে এই প্যারাসাইটটা কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। ইভেন এবার কিন্তু তোমরা জানো যে অতিথি পাখি বছরের পর 2-3 বছর ধরে দেখতেছিলাম যে বাকৃবি ক্যাম্পাসে শীতের পরে অতিথি পাখি চলে আসছে, অনেক অনেক আসে। এবার কিন্তু আমাদের ফিশারিজ ফিল্ড কমপ্লেক্সে হ্যাঁ তোমার থাউজেন্ডস অফ বার্ড চলে আসছে এবার। আমি গত সপ্তাহে গেছিলাম, গিয়ে ছবিও তুলছি, ভিডিও করে আনছি। ওই যে এল শেপড বড় লেকটা আছে, সেই লেকটা টোটালি একেবারে এক সাইড বার্ডে পরিপূর্ণ, এবং ওরা একেবারে ওয়াইল্ড বার্ড, যে কারণে হিউম্যান ওদেরকে দেখতে যায় মানুষ, ওরা দূরে সরে থাকে আর কি। একটু পর পর উড়ে যায়, আবার উড়ে আসে। জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের পুকুর বা পুকুরে যেরকম অতিথি পাখিগুলো আসা যাওয়া করে, আমাদের এই ফিশারিজ পন্ড কমপ্লেক্সে এবার সুন্দর করে আসা যাওয়া করতেছে। মোস্ট প্রবাবলি এই অ্যাকোয়াটিক বার্ডস গুলোতেই এই এগুলো পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা। আর স্পিসিস এফেক্টেড, কোন কোন ফিশ স্পিসিস এফেক্টেড হিসেবে জানা গেছে, সেটা হচ্ছে পার্টস অধিকাংশই দেশের বাইরে, কারণ আমাদের দেশি মাছের উপর স্টাডি হয় নাই। ওই আমি এবং আমার ছাত্রটা প্রথম এটা স্টাডি করলাম। এই যে শীত ফিশ, পাইক পার্চ, পাইক পার্চ, সান পার্চ, এই জাতীয় মাছগুলোতে পাওয়া যায়। আর টাকি যেহেতু আমরা অলরেডি পেয়ে গেছি, আমরা এটা বলতেছি। এবং বার্ডের মধ্যে কোন কোন বার্ডে পাওয়া যায় সেটা হচ্ছে ওয়ার্ডিং বার্ড, তারপর এই গ্রেট ব্লু হেরনস, গেটস, তারপরে এগ্রেটস, হ্যাঁ, এরপর স্নাউই এগ্রেটস, এইসব বার্ডে এই প্যারাসাইটটা পাওয়া যায়। সো ফিশের মধ্যে কোন কোন ফিশে পাওয়া যায়, বার্ডের মধ্যে কোন কোন বার্ডে পাওয়া যায়, এগুলো আমি আলাদা আলাদা করে এখানে তোমাদেরকে উপস্থাপন করে দিছি। এবং ওয়েডিং বার্ডটা বিশেষ করে এই বার্ড, এইটা অল ওভার দ্য ওয়ার্ল্ড খুব বেশি এফেক্টেড। আর এই প্যারাসাইটের লাইফ সাইকেলটা কিন্তু একটু কমপ্লেক্স। এই কারণে কমপ্লেক্স যে লাইফ সাইকেলটা অ্যাকোয়াটিক ওয়ার্মকে রিলেট করছে, ফিশকে রিলেট করছে। এবং শুধু তাই না, আমি যেটা বুঝলাম কি শুন, ব্যাপার এই ব্যবসায়িক আলাপ করো, মিউট করে ব্যবসায়িক আলাপ করো। তোমাদের কি বলেছিলাম যে এটা একটা জেনেটিক ইম্পর্টেন্স আছে। জি স্যার। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাকোয়াটিক ওয়ার্ম এবং ফিশকে এটা যেমন একত্র করছে, ঠিক তেমনি রিলেট করছে, ঠিক তেমনি হিউম্যানের মধ্যেও এই জেনেটিক ইম্পর্টেন্স আছে এই প্যারাসাইটটার। এবং বলছে যে আমি এটা স্টাডি করতে গিয়ে প্রথম জানছি। এবং অ্যানিমাল থেকে হিউম্যানে এই জেনেটিক ডিজিজটা ট্রান্সফার হয়। কারণ কিভাবে প্রিভেন্ট করতে হবে, কন্ট্রোলিং অলিগোকিড পপুলেশন। যদি এটা এমন কোনো হয়, অ্যাকোয়াকালচার যদি লম্বা সময় 1 বছর 1.5 বছর ধরে কোনো পুকুরে একটানা মাছ চাষ করা হয় বা একটা ব্যাচের চাষ করা হয় 1 বছর 1.5 বছর, সেই সব পুকুরের ক্ষেত্রে এইরকম অলিগোকিড পপুলেশন গুলোকে কন্ট্রোল করতে হবে। এছাড়া এই জেনেটিক প্যারাসাইটটা ট্রান্সমিট হবে। আর এই হচ্ছে অলিগোকিড, অলমোস্ট কেঁচোর মতো। আর হিউম্যান যখন আক্রান্ত হয় এই ইউস্ট্রঙ্গিলাইডোসিস ডিজিজটার নাম, মাছেও যখন এই ডিজিজটা দেখা যায় তার নাম হচ্ছে ইউস্ট্রঙ্গিলাইডোসিস। হিউম্যানে যখন দেখা যায় এটার নাম হচ্ছে ইউস্ট্রঙ্গিলাইডোসিস। এটা যদি হিউম্যান এফেক্টেড হয় অনলি সার্জারি করে বের করতে হয়। হ্যাঁ, ইন্টেস্টাইন ওয়াল থেকে সার্জারি করে প্যারাসাইটটা বের করতে হবে। আর তবে এই ওয়ার্ডিং বার্ড বা ওয়াইল্ড বার্ড বা মাছ ওদের ক্ষেত্রে কিন্তু এই প্যারাসাইট বের করার যে উপায়, সার্জারি করা হবে না। আলটিমেটলি ন্যাচারাল এনভায়রনমেন্টে এদেরকে করার কিছুই নেই। এখন তুমি কোন অ্যাকোয়াটিক বার্ডসে এদের সার্জারি করতে যাবে, আর সেটা ফিজিবল না। ঠিক আছে, তো শুধুমাত্র হিউম্যানের জন্য এই সার্জারিটা ফিজিবল। স্যার তাহলে তো স্যার হিউম্যানের জন্য এটা ভালোই মারাত্মক স্যার। এখন ভালোই মারাত্মক হলেও আমরা কিছুটা রিস্ক ফ্রি। তার কারণ হচ্ছে আমরা তো খাই না, কাঁচা খাই না। এবং আমরা তো মোটামুটি ভালো টেম্পারেচারে মাছগুলোকে কুক করে খাই। তো ওই টেম্পারেচারে কুক করলে প্যারাসাইট যদি থাকেও ওইটা তো মারাই যাবে,
উল্টো ওই প্যারাসাইট তার শরীরের এডিশনাল কিছু প্রোটিন ওই মাছের সঙ্গে অ্যাড হয়ে যাবে, তুমি খেয়ে ফেলবে। ঠিক আছে, সমস্যা নেই, আমাদের জন্য খুব বেশি সমস্যা নেই এটা। আচ্ছা, যে এখানে আমাকে একটু বলছিল যে কতদিন থাকে, তার জন্য একটা ইনফরমেশন এই নোটেই দেওয়া আছে। সেটা হচ্ছে লাইফ সাইকেলটা তো এখানে কন্টিনিউ করছিল, মানে আমি তো তোমাদেরকে গল্পের মতো বললাম, এখানে কথাগুলো লেখা আছে যে ফেসিসের মাধ্যমে এই ডিমটা ওয়াটার বডিতে চলে আসে, তারপর ওয়াটারে অলিগোকিট এসে ডিমটাকে খেয়ে ফেলে। এই অলিগোকিটের মধ্যেই, হ্যাঁ, এবং অলিগোকিট ফার্স্ট ইন্টারমিডিয়েট হোস্ট, অলিগোকিটের মধ্যেই প্যারাসাইটের ডিমটা হ্যাচ করে লার্ভাল স্টেজ 1, 2, লার্ভাল স্টেজ 3 পর্যন্ত ডেভেলপ করে। এবং ফিশ যখন এই ইনফেক্টেড অলিগোকিটকে খেয়ে ফেলে, তখন অলমোস্ট লার্ভাল স্টেজ 3 অথবা লার্ভাল স্টেজ 3 পার হয়ে লার্ভাল স্টেজ 4 পর্যন্ত চলে যায়। ওই অবস্থার প্যারাসাইটকেই ফিশ খেয়ে ফেলে। এবং ফিশ যখন ওই অবস্থার প্যারাসাইটকে খেয়ে ফেলে, তখন ওই ফিশটাকে যদি কোনো ওয়ার্ডিং বার্ডস খেয়ে ফেলে, তাহলে এই ডেফিনিটিভ বা ফাইনাল হোস্ট ওয়ার্ডিং বার্ড এর মধ্যে প্যারাসাইটটা চলে যায় এবং চলে গিয়ে সেক্সুয়ালি ম্যাচিউর হয়ে যায়। আচ্ছা, প্যারাসাইটটা খুব দ্রুত, হ্যাঁ, কিন্তু ম্যাচিউর হয়ে যায় ওই ফাইনাল হোস্টে যাওয়ার পরে। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। উইদিন 3 to 5 hours অফ ইনফেকশন, এটা মানে তোমার ফাইনাল হোস্টে যাওয়ার 3 থেকে 5 ঘন্টার মধ্যেই সে মোটামুটি ম্যাচিউর হয়ে যায়। আর ম্যাচিউর হয়ে যাওয়ার পর সে আস্তে আস্তে ডিম দিতে থাকে। এখন ডিম যখন দিয়ে দেয় এবং ডিমটা ম্যাচিউর হয়ে যায়, তারপর ডিমটা তবে দিয়ে দেয় তোমার 14 থেকে 23 দিন পর। এবং ডিমটা পরবর্তীতে ওই মানে অ্যাকোয়াটিক বার্ডের ইন্টেস্টাইনে চলে যায় এবং ইন্টেস্টাইন থেকে ফেসিসের সাহায্যে আবার এই অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে চলে আসে। এভাবে করেই লাইফ সাইকেলটা করতে থাকে। এখানে সারফেস ভিউ দেওয়া আছে প্যারাসাইটটার। এটা তোমাদেরকে বলেছিলাম যে ইলেকট্রন মাইক্রোস্কোপিক ইমেজ, এটা হচ্ছে স্ক্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপিক ইমেজ। এবং আমার মাস্টার্সের ছাত্ররা বের করছিল যে এই ইমেজটা, এগুলো নরমাল মাইক্রোস্কোপে নিচে, আর এই ইমেজটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে। ওই জিনিসটা কতটা বিশাল বড় মাস্কুলার মনে হয় আর কি। এটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্যারিশমা। সো দিস ইজ স্যার স্যার আমরা তো দেখলাম ইন্টারমিডিয়েট হোস্ট থেকে সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্ট থেকে সরাসরি হচ্ছে অ্যাকোয়াটিক বার্ডে যাচ্ছে, আর আরেকটা দেখছি যে প্যারাটনিক হোস্ট হয়ে তারপর যাচ্ছে। তো এখানে ম্যাচিউর হইতে সময় কি স্যার দুইটাতে 3 থেকে 5 আওয়ার্স লাগবে? না, সেটা হচ্ছে ফাইনাল হোস্টের মধ্যে যখন যাবে, ঠিক আছে, ফাইনাল হোস্টের মধ্যে যাওয়ার পরে সে দ্রুত ম্যাচিউর হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। কারণ এরা কিন্তু L3 L4 লার্ভাল স্টেজটা ক্যারি করছে। প্যারাটনিক হোস্ট এদের খাওয়ার পর ওই লার্ভাল স্টেজটাই ক্যারি করছে, কারণ প্যারাটনিক হোস্টের মধ্যে সে কিন্তু অ্যাডাল্ট হবে না। তখন বার্ডসে যখন পৌঁছাবে তখন খুব দ্রুত সে অ্যাডাল্ট হয়ে যাবে। সেটা এই রুটেই হোক অথবা এই রুটেই হোক, তাকে ফাইনাল হোস্টে পৌঁছাতে হবে। ফাইনাল হোস্টে পৌঁছালেই সে অ্যাডাল্ট হয়ে যাবে তাড়াতাড়ি। এটা বায়োলজিক্যাল প্রসেস। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে বলো, না হলে আজকে একটু রেখে দিব আর কি। স্যার হ্যাঁ আমি বলো। ওই চান্না পাংটাটা ডেফিনেটিভ হোস্ট কিনা এই কোশ্চেনটা করছিলাম। ডেফিনিটিভ হোস্ট জি স্যার। কোন প্যারাসাইটের? স্যার এই প্যারাসাইটের চান্না পাংটাটা না, এখানে এই প্যারাসাইটের ক্ষেত্রে চান্না পাংক্টাটাস হচ্ছে জাস্ট ইন্টারমিডিয়েট হোস্ট। তবে সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্ট নাকি প্যারাটনিক হোস্ট, এই জিনিসটা একটু মানে কনফার্ম করতে হবে। ডেফিনিটিভ হোস্ট হচ্ছে সেই হোস্ট অথবা ফাইনাল হোস্ট হচ্ছে সেই হোস্ট যেখানে অ্যাডাল্ট স্টেজটা পাওয়া যাবে। আর যেখানে লার্ভাল স্টেজ যেই হোস্টের মধ্যে পাওয়া যাবে, তোমাকে মনে রাখতে হবে তারাই হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। আবার বলছি, লার্ভাল স্টেজটা যেই হোস্টের মধ্যে পাওয়া যাবে, সেটা বড় হোক ছোট হোক,
এটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট, বিকজ এর মধ্যে লার্ভাল স্টেজটা আছে যে কোনো প্যারাসাইটের ক্ষেত্রে। আর এক ফুললি অ্যাডাল্ট স্টেজটা যেই হোস্টের মধ্যে পাওয়া যাবে সেটাই হচ্ছে আইদার ফাইনাল হোস্ট অথবা ডেফিনিটিভ হোস্ট। ঠিক আছে, তাহলে কি একুয়াটিক বার্ডটা হবে ডেফিনিট হোস্ট? এটা ফাইনাল হোস্ট। ঠিক আছে, এটা ফাইনাল হোস্ট, যে আমি বলেও দিয়েছি এখানে কোথায় জানি, এই যে ডেফিনিটিভ অর ফাইনাল হোস্ট এটা। ঠিক আছে, কারণ এখানে সেক্সুয়াল ম্যাচুরিটিটা ঘটতেছে, সেক্সুয়াল ম্যাচুরিটি যেখানে ঘটবে সেটাই হচ্ছে ফাইনাল হোস্ট, তবে একে ডেফিনিটিভ হোস্টও বলা যেতে পারে। এই স্যার এই বলো। স্লাইডের লাস্ট লাইনটা। এই যে এটা জি স্যার। in large fish, amphibians or reptiles feed on the infected fish before the wedding bird does, and they become paratenic hosts until they feed on definitive host. এই যে অর্থাৎ এই মানে ডেফিনিটিভ হোস্ট বা ফাইনাল হোস্টটা মধ্যে প্যারাসাইট যাওয়ার আগ পর্যন্ত সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্ট থেকে এর মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকতেছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে এই হোস্টগুলোকে বলা হবে প্যারাটেনিক হোস্ট। এটাই জি বলা স্যার। আছে। জি স্যার। এই আচ্ছা, তাহলে যদি আর কোনো ইয়ে না থাকে, আমার একটু কাজও আছে, আমরা আজকে ক্লোজ করি, কি বলো? জি স্যার। জি স্যার। ক্লাসটা স্যার। আমরা কিছু ডেফিনেশন এবং বাকি যে আরেকটা থাকলো লাস্ট, এই দুটো নিয়ে পরে শেষ করে দিব। ঠিক আছে জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আম, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।